প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কঠিন পদার্থের অবস্থার উপএকক ক্লাস সম্পর্কে আলোচনা করব। ক্লাস আমরা বলি ক্রিশ্চাল। তো আমরা ক্লাস বলতে কি বুঝি? আমরা জানি কঠিন পদার্থের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। তাহলে এই নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট কতগুলি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব যে কঠিন পদার্থ, যার সকল অংশে গঠনকারী কণাগুলো সুষমভাবে এবং পর্যায়ক্রমে পুনরাবৃত হয়, তাকে বলি আমরা ক্লাস। তাহলে আমরা একটা ছবি আঁকতে পারি, একটা ক্লাসের উদাহরণ আমরা দিতে পারি। যেমন সোডিয়াম ক্লোরাইড, তার ক্লাসটা দেখতে একটা কিউবিক্যাল গঠন, একটা ঘনকাকার গঠন। সেই ঘনকাকার গঠনে প্রত্যেক কৌণিক বিন্দুতে সোডিয়াম আয়নগুলো থাকে, প্রত্যেক কৌণিক বিন্দুতে। এবং এই যে পৃষ্ঠতলের মধ্যবর্তী স্থানে Cl- আয়নগুলো অবস্থান করে। তাহলে এটা একটা সোডিয়াম ক্লোরাইডের একটা ক্লাসের উদাহরণ। এই ক্লাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই ক্লাস সম্পর্কে কতগুলো সংজ্ঞা, কতগুলো পদ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেমন নাম্বার 1, আমরা যেটাকে বলছি পৃষ্ঠতল। তাহলে পৃষ্ঠতল কাকে বলে? না, এই যে ক্লাসটা, সে কতগুলো সমতল দ্বারা সীমাবদ্ধ, সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। এই সমতল পৃষ্ঠগুলোকে বলছি আমরা সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। এই সমতল পৃষ্ঠগুলোকে আমরা পৃষ্ঠতল বলবো, পৃষ্ঠতল। তাহলে এই যে এটা একটা পৃষ্ঠতল। অনুরূপভাবে আমরা পড়ব ধার বা এজ, কিনারা। এই যে দুটো তল, দেখো এই একটা তল, এই একটা তল, এই দুটো তল যে রেখা দ্বারা চিহ্নিত হয়, সেই রেখাটাকে বলছি আমরা পৃষ্ঠ। এই যে রেখা দ্বারা সীমাবদ্ধ তাকে বলছি আমরা ধার বা এজ। আর কি জানি আমরা? নাম্বার 3 আমরা যেটা বলবো সেটা হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। আন্তঃপৃষ্ঠীয় কোণ, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আমরা কাদের বলবো? না, এই যে পৃষ্ঠতল, দুটো পৃষ্ঠতলের অন্তর্বর্তী যে কোণ, দুটি পৃষ্ঠতলের অন্তর্বর্তী যে কোণ, সেই কোণটাকে বলবো আমরা আন্তঃপৃষ্ঠীয় কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। যেমন দেখো এই একটা কিউব, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলগুলোকে বলছি আমরা আন্তঃপৃষ্ঠীয় কোণ। এটাকে আলফা, এটাকে বিটা, এটাকে গামা, এইভাবে আমরা আন্তঃপৃষ্ঠীয় কোণ, অর্থাৎ দুটো পৃষ্ঠতলের মধ্যবর্তী যে কোণ, তাকে বলি আমরা আন্তঃপৃষ্ঠীয় কোণ। নাম্বার 4 আমরা যেটা বলবো অন্তর্খণ্ড। ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট আমরা কাকে বলবো? না, একটা ক্লাসের ত্রিমাত্রিক গঠন কল্পনা করার সময়, বিবেচনা করার সময় আমরা কি করি? আমরা এই ক্লাসের মধ্যে একটা বিন্দুকে মূল বিন্দু ধরি। আমরা কি করি? ওই ক্লাসের মধ্যে একটা বিন্দুকে আমরা মূল বিন্দু ধরবো। যেমন দেখো এই বিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরলাম। এই মূল বিন্দু ধরে এই মূল বিন্দুকে কেন্দ্র করে তিনটি অসমতলিক অক্ষ আমরা কল্পনা করব। এটাকে আমরা বললাম x, এটাকে বললাম আমরা z, এটাকে বললাম y। অর্থাৎ কোনো ক্লাসের ত্রিমাত্রিক গঠন কল্পনা করার সময় বা বিবেচনা করার সময় আমরা ওই ক্লাস মধ্যস্থ একটা বিন্দুকে আমরা মূল বিন্দু ধরলাম, সেটাকে ও বললাম, যার স্থানাঙ্ক 0, 0, এবং এই মূল বিন্দু ধরে তিনটি অসমতলিক অক্ষ আমরা কল্পনা করলাম, যে অক্ষগুলোকে বলি আমরা
ক্লাস অক্ষ ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সেস, ক্লাস অক্ষ বা ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সেস বলছি। তাহলে এক্স ওয়াই জেড এই তিনটে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সেস। এইবার এই অ্যাক্সেস থেকে এবার দেখো কোনো পৃষ্ঠতল এই অ্যাক্সিসগুলোকে যে বিন্দুতে ছেদ করে, ধরে একটা পৃষ্ঠতল এই অ্যাক্সিসগুলোকে যথাক্রমে এ বি এবং সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এই মূল বিন্দু থেকে এই ছেদ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলি আমরা ইন্টারসেপ্ট বা অন্তর্খণ্ড। বোঝা গেল? তাহলে একটা পৃষ্ঠতল এই অক্ষগুলোকে মূল বিন্দু থেকে যে দূরত্বে ছেদ করে, সেই দূরত্বটাকে বলছি আমরা অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট। তাহলে এখানে ইন্টারসেপ্ট কোনগুলো হবে? ও এ, ও বি এবং ও সি। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা একটা ক্লাস সম্পর্কে আলোচনা আমরা করছি। এবার দেখো আমরা বলবো ক্লাস জালক বা ক্লাস জাফরি ক্রিস্টাল ল্যাটিস। তাহলে এই যে ক্লাস জালক বা ক্লাস জাফরি বা ক্রিস্টাল ল্যাটিস বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা দেখো, এই যে একটা ক্রিস্টালকে প্রকাশ করার জন্য আমরা এই কিছু বিন্দু, অর্থাৎ ক্লাস গঠনকারী যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোকে, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, তাদেরকে আমরা একটা নির্দিষ্টভাবে আমরা সজ্জিত হতে দেখি। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এইভাবে যদি বিন্দুগুলোর অবস্থান আমরা ভাবি, পরবর্তীকালে এর মধ্যবর্তী স্থানে, এর মধ্যবর্তী স্থানে, এর মধ্যবর্তী স্থানে, এর মধ্যবর্তী স্থানে, আবার প্রথমভাবে রিপিটেশন হচ্ছে, আবার এই মাঝে, এর মাঝে হলো, এখানে হলো, এখানে হলো। এবার দেখো, তাহলে এই যে বিন্দুগুলো, আমরা একটা ক্লাস জালক আমরা কাকে বলবো? না, ক্লাস জালক আমরা যেটা বলবো যে ক্লাস গঠনকারী যে এককগুলো, বেসিস বা মোটিফ, তারা পর্যায়ক্রমে ত্রিমাত্রিক দেশে সজ্জিত হয়ে সমগ্র ক্লাসটা গঠন করে। তাহলে এই যে ত্রিমাত্রিক দেশে যে সজ্জা, এই ল্যাটিস পয়েন্ট, এটুকু ল্যাটিস পয়েন্ট বা ক্লাস বিন্দু, তাহলে এই জালক বিন্দু বা ল্যাটিস পয়েন্ট বলছে এদেরকে, এরা ত্রিমাত্রিকভাবে সজ্জিত হয়ে একটা সমগ্র ক্লাস গঠন করে। তাহলে এই যে সমগ্র ক্লাস গঠন করছে, এটাকে বলছি আমরা ক্লাস জাফরি। যেমন দেখো, এখানে যদি আমরা এইভাবে একটা গঠন আমরা ভাবি, এই আবার এই বিন্দুটা এই বিন্দুর সাথে যুক্ত হলো, দেখো, তাহলে এই যে একটা ক্লাস জাফরি তৈরি হলো। অর্থাৎ এই ল্যাটিস পয়েন্টগুলো বা জালক বিন্দুগুলোর ত্রিমাত্রিক দেশে একটা সুষমভাবে পর্যায়ক্রমে এরা সজ্জিত হয়ে একটা ক্লাস জাফরি বা ক্লাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস তারা তৈরি করে। তাহলে এইভাবে আমরা একটা ক্রিস্টাল ল্যাটিস বা ক্লাস জালক আমরা তৈরি হতে দেখি। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা এখানে ক্লাস গঠনকারী যে এককগুলো আছে, সেই এককগুলোকে বলছি আমরা জালক বিন্দু, জালক বিন্দু, ল্যাটিস পয়েন্ট হলো। এবার দেখো, আমরা এবার একটা ক্লাসের গঠন, তোমরা রুবিক্স কিউব দেখেছো, এই একটা রুবিক্স কিউব তোমরা একটু দেখো। এই যে রুবিক্স কিউব,
তাহলে এটা একটা ঘনক আকার, দেখো একটা ঘনক আকার। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা টোটাল এই সমগ্র ক্লাসটাকে আমরা এইভাবে ভাবতে পারি, এবং এর যে একটা ক্ষুদ্রতম যে পার্ট সেটাও কিন্তু একটা কিউব, সেটাও কিন্তু একটা ঘনক আকার। এখন এই ঘনক আকার, এই যে ক্ষুদ্রতম একটা অংশ, ক্ষুদ্রতম একটা প্যাটার্ন, সেটা দেখো এটা এদিকে 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 অর্থাৎ বিভিন্ন দিকে তারা পর্যায়ক্রমে পুনরাবৃত হয়ে সমগ্র ক্লাসটা গঠন করেছে। তাহলে এই যে ক্ষুদ্রতম প্যাটার্ন বা এই ক্ষুদ্রতম যে বিন্যাস যেটা সমগ্র ক্লাসটাকে গঠন করেছে, তারা সুষমভাবে এবং পর্যায়ক্রমে পুনরাবৃত হয়ে এই সমগ্র ক্লাসটা গঠন করেছে। তাহলে এই যে ক্ষুদ্রতম যে মৌলিক প্যাটার্ন যেটা সুষমভাবে এবং পর্যায়ক্রমে ত্রিমাত্রিকভাবে সজ্জিত হয়ে যে সমগ্র ক্লাস গঠন করছে, তাহলে এই ক্ষুদ্রতম বা মৌলিক প্যাটার্ন যেটাকে বলছি সেটাকে বলছি আমরা একক কোষ। তাহলে এবার আমরা পড়ব একক কোষ। একক কোষ, ইউনিট সেল। তাহলে একক কোষ আমরা কাকে বলবো? একক কোষ আমরা বলবো যে ক্লাস গঠনকারী এই যে এককগুলো, এই যে ক্ষুদ্রতম প্যাটার্ন, সমগ্র ক্লাসের যে ক্ষুদ্রতম প্যাটার্ন পর্যায়ক্রমে সুষমভাবে পুনরাবৃত হয়ে সমগ্র ক্লাসটা গঠন করে, তাই এই ক্ষুদ্রতম প্যাটার্ন বা বিন্যাসটাকে বলছি আমরা একক কোষ। তাহলে এই যে একটা রুবিক কিউব টোটাল একটা সমগ্র ক্লাস ভাবছি, এবং এক একটা কিউবটাকে বলছি এক একটা একক কোষ। তাহলে একক কোষ আমরা কাকে বলছি? একক কোষ। তাহলে যে ক্ষুদ্রতম বা মৌলিক প্যাটার্ন বেসিক প্যাটার্ন বলছি এটাকে আমরা, বেসিক প্যাটার্ন ত্রিমাত্রিকভাবে সুষম ও পর্যায়ক্রমে পুনরাবৃত হয়ে সমগ্র ক্লাস গঠন করে। এই ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্নকে বলছি আমরা, এই ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাস কেই একক কোষ বলে। তাহলে রুবিক্স কিউবের এই টোটাল একটা ক্লাস এবং এর ছোট্ট এক একটা এই যে কিউব, এক একটা একক কোষ। এবার দেখো আমরা একক কোষকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। কিভাবে ভাগ করি? একক কোষ প্রথমত ভাগ হয়েছিল দুটো ভাগে। একক কোষ প্রথমে একক কোষটা ভাগ হলো দুটো ভাগে। একটা হচ্ছে সরল একক কোষ বা প্রিমিটিভ বলি এটাকে আমরা, প্রিমিটিভ একক কোষ। আর কি বলি? এটাকে বলি কেন্দ্রিক বা সেন্টার্ড একক কোষ। সেন্টার্ড একক কোষটাকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, ফেস সেন্টার্ড, দেহকেন্দ্রিক
বডি সেন্টার্ড আর হচ্ছে প্রান্ত কেন্দ্রিক, এন্ড সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। তাহলে একক কোষটাকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করলাম, একটা সরল বা প্রিমিটিভ একক কোষ আর একটা কেন্দ্রিক বা সেন্টার্ড। সেটাকে আবার পৃষ্ঠকেন্দ্রিক, ফেস সেন্টার্ড, দেহকেন্দ্রিক, বডি সেন্টার্ড, প্রান্ত কেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড, এইভাবে আমরা এটাকে ভাগ করলাম। এবার আমরা দেখব যে এই বিভিন্ন প্রকার যে একক কোষ আছে, সেই একক কোষ, ঘনকাকার যে একক কোষ, সেই একক কোষে কণার সংখ্যা কত সেটা এবার আমরা ক্যালকুলেট করব এবং তাদের গঠন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, সরল একক কোষ। এই সরল একক কোষ আমরা সবসময় ঘনকাকার একক কোষ নিয়েই আমরা এখানে আলোচনা করব। তাহলে এই সরল একক কোষটা দেখো, একটা আমরা এরকম একটা ঘনক আমরা এখানে আঁকতে পারি। তাহলে এই সরল একক কোষে যে কণাগুলো, গঠনকারী যে কণাগুলো, সেটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে, তারা এই কর্নার বিন্দুগুলোতে অবস্থান করে। এবং আর একটা বিষয় তোমরা জেনে রাখো যে আমরা এই গঠনকারী কণাগুলোকে সবসময় একটা গোলক আকারের কথা আমরা ভাবছি, একটা গোলক আকার, একটা স্ফিয়ার হিসাবে আমরা কণাগুলোকে ভাবছি। এবং এই কণাগুলো সরল একক কোষের ক্ষেত্রে কণাগুলো কর্নার বিন্দুতে অবস্থান করে, সেটা আমরা বললাম সরল একক কোষ। ঠিক আছে, এবার পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এখানে দেখো, এই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কি হয়, এখানে এই কর্নারগুলোতে কণাগুলো তো থাকবেই, একটা ঘনকের এই কর্নারগুলোতে কণাগুলো তো থাকবেই, উপরন্তু যেটা থাকবে, একটা কিউবের কটা তল আছে, 6টা তল। সেই 6টা তলে 6টা কণা থাকবে। তলের মধ্যবর্তী স্থানে কটা কণা থাকবে, 6টা কণা থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কথা বললাম, যেটা যে কর্নার বিন্দুগুলোতে কণাগুলো থাকবে, প্লাস থাকবে কোথায়, প্রত্যেকটা তলে একটা করে কণা থাকবে। প্রত্যেকটা তলে কি থাকবে, একটা করে কণা এখানে থাকবে। তাহলে এই 6টা কণা, 6টা তল আছে যেহেতু, তাহলে 6টা কণা আমরা এখানে ভাববো। এরপরে আমরা যেটা দেখব, দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিক একক কোষ। এখানে কর্নার বিন্দুগুলোতে কণা তো থাকবেই, আর একটা কণা থাকবে একদম সেন্টারে, অর্থাৎ বডির মধ্যে। তাহলে এখানে 6টা কণা, এখানে 8টা কণা থাকলো, আর মধ্যবর্তী স্থানে একটা কণা থাকবে, একদম কিউবের মধ্যবর্তী স্থানে একটা কণা বর্তমান থাকবে, যেটা দেহকেন্দ্রিক একক কোষ। আর প্রান্ত কেন্দ্রিক আমরা কাকে বলবো, এখানে দেখো, কর্নারগুলোতে তো কণা থাকবেই, আর যে কণাটা থাকবে সেটা যে কোনো দুটো সমান্তরাল তল, বিপরীত তল, সেই বিপরীত তলের দুটো তলে। তাহলে আমরা যদি এই তলটার কথা ভাবি এখানে বা এখানে, যদি উপর নিচের তল কথা ভাবি, তাহলে উপরের পৃষ্ঠের একটা কণা থাকবে একদম মধ্যবর্তী স্থানে, নিচের পৃষ্ঠে একটা মধ্যবর্তী স্থানে একটা কণা থাকবে। অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি যে 8টা কর্নারে 8টা কণা তো থাকবেই, এবং দুটো বিপরীত তলের মধ্যবর্তী স্থানে, দুটো বিপরীত তল বা দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী স্থানে
একটা করে কণা থাকবে, যেটাকে বলছি আমরা প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড একক কোষ। ঠিক আছে, এবার দেখো যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিভিন্ন ধরনের যে একক কোষটা আমরা পেলাম, সেই একক কোষে কণার সংখ্যাটা আমরা কিভাবে গণনা করব। এবার দেখো, তাহলে এই যে 8টা কর্নারে সরল একক কোষের ক্ষেত্রে আমরা প্রথমে গণনা করি। সরল একক কোষের ক্ষেত্রে যে 8টা কর্নারে 8টা কণা আছে, এবার তুমি রুবিক্স কিউবটা নিয়ে একটু ভাবার চেষ্টা করো। রুবিক্স কিউবে দেখো তো কি এখানে, এই যে রুবিক্স কিউব, তাহলে এখানে আমরা যে কথাটা ভাবছি, ধরো এই যে চারটে এই কিউবটাকে আমরা পাশাপাশি যদি এইভাবে রাখি, সাপোজ আমরা বোর্ডের পেছন দিকে আমরা এমনভাবে করলাম যে এই রুবিক্স কিউবটা বোর্ডের পেছনে আছে, তাহলে 4টে কিউব এইভাবে আছে। এইবার এখানে যে কণাটা আছে, এই যে কর্নার বিন্দুতে যে কণাটা আছে, আমি এবার কি করতে পারি, আমি উপর থেকে আর একটা কিউবের উপরে আমি প্লেস করতে পারি। তাহলে এই যে মধ্যবর্তী বা এই কর্নারে যে কণাটা আছে, সেই কর্নারে যে কণাটা, সেই কণাটা কি হবে, আমি যদি আর একটা কিউব যদি আমি এখানে যদি প্লেস করি, তাহলে এই কণাটা সেটা শেয়ার্ড বাই 8 কিউব, মানে 8টা ঘনাকাকার একক কোষ দ্বারা এই কণাটা সীমাবদ্ধ থাকবে। তার মানে কি হচ্ছে, তাহলে এইটা আমি কি ভাবলাম না, বোর্ডের পেছন দিকে একটা ত্রিমাত্রিক কথা তোমরা একটু বিবেচনা করো, যে বোর্ডের পেছন দিকে এই সবটাই পেছন দিকে আছে। তাহলে এখানে যখন আসলো, আমি এখানে আর একটা কিউব বসাতে পারি, সেই কিউব বসালে চারটে কিউব এখানে বসবে, এবং এই কণাটা, তাহলে এই কণাটা সাধারণভাবে কটা কিউবের ক্ষেত্রে, 8টা কিউবের ক্ষেত্রে। তাহলে এই যে কর্নার বিন্দু যেটা আছে, তাহলে প্রতিটি কর্নার বিন্দুর প্রতিটি কণা এটা 8টা কিউবের ক্ষেত্রে, 8টা একক কোষের ক্ষেত্রে কমন। তাহলে একটা কণার অবদান, তাহলে একটি কোষে, একটি একক কোষে একটি কর্নার বিন্দুর অবদান 1/8 অংশ। বোঝা গেল এটা আমরা কি বলছি, এটা বোঝা গেল আমরা কি বলছি। তাহলে এই যে আমি এই যে কিউব একটা যেটা নিলাম, আমি 4টে কিউবটাকে আমি বোর্ডের ওই পেছন দিকে 4টে কিউব নিয়ে জাস্ট সামনেটাকে এই বোর্ডের উপরে রেখেছি। আমি এবার উপর থেকে আর একটা 4টে কিউবের মধ্যে আমি প্লেস করতে পারি। তাহলে এই যে একটা কর্নারে যে একটা কণা, সেই কণাটা 8টা কিউবে বা 8টা একক কোষের ক্ষেত্রে কমন হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। তাহলে এই একটা কণার অবদান একটা একক কোষের ক্ষেত্রে কত হবে, 1/8 অংশ। তাহলে এখানে কণার সংখ্যা কত হবে, তাহলে একটা কণা বা একটা কর্নারে যে কণা আছে তার অবদান হচ্ছে 1/8 অংশ। অতএব মোট কণা সংখ্যা হবে 8 × 1/8 সমান 1টি। তাহলে সরল একক কোষে কণা সংখ্যা কত হলো, কণা সংখ্যা 1টি। ওকে, এবার দেখো, এবার আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কথা ভাবছি। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে এই যে কর্নারে যে 8টা কণা আছে, এই 8টা কণা, এই যে একটা কণার অবদান একটা একক কোষের ক্ষেত্রে কত, 1/8 অংশ। তাহলে কর্নারে অবস্থিত কণা সংখ্যা 8 × 1/8 সমান 1টি। এবার দেখো, এই যে তলে যে কণাটা আছে, সাপোজ এই যে একটা কিউব, এই কিউবের এখানে একটা কণা আছে, জাস্ট এই ফেস, এখানে একটা কণা আছে। এবার এই কণাটাকে আমি যদি আর একটা কিউবের উপরে প্লেস করতে পারি, তাহলে এই কণাটা এটা শেয়ার্ড বাই 2 কিউবস, অর্থাৎ এটা দুটো ঘনকের ক্ষেত্রে কমন, দুটো একক কোষের ক্ষেত্রে কমন। তাহলে এটাকে যদি আমরা একক কোষ ভাবি, এবং এই যে একটা পৃষ্ঠতলের মধ্যবর্তী একটা যদি কণা থাকে, সেই মধ্যবর্তী একটা কণা সেটা
দুটো একক কোষের ক্ষেত্রে কমন। তাহলে এই যে একটা কণা যেটা পৃষ্ঠদেশে অবস্থিত হচ্ছে, সেটা প্রতিটি একক কোষে তার অবদান কত? প্রতিটি একক কোষে তার অবদান 1/2 তাহলে পৃষ্ঠদেশে যে কণাটা আছে, তাহলে প্রতিটি একক কোষে পৃষ্ঠের কণার অবদান 1/2। তাহলে এখানে কটা পৃষ্ঠ আছে? 6টা পৃষ্ঠ আছে, 6টা কণা আছে। তাহলে মোট কণা সংখ্যা কত হবে? পৃষ্ঠদেশে মোট কণা সংখ্যা, তাহলে আমরা মোট কণা সংখ্যা পৃষ্ঠদেশে বা পৃষ্ঠতলে কত হবে? 1/2 × 6, 3টি। তাহলে মোট কণা সংখ্যা কত হলো? তাহলে মোট কণা সংখ্যা কত হলো? মোট কণা সংখ্যা হলো কর্নার বিন্দুতে 1টা এবং পৃষ্ঠদেশে 3টে। তাহলে মোট কণা সংখ্যা 1 + 3 = 4। তাহলে আমরা দেখলাম পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা হলো 4। এবার আমরা দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আমরা ভাববো। তাহলে দেখো, এই যে প্রতিটি কর্নারে যে কণাটা আছে সেটা 8টা একক কোষের ক্ষেত্রে সাধারণ। তাহলে কর্নারের কণা সংখ্যা 8 × 1/8 একটি। আর অভ্যন্তরে যে কণাটা আছে, একদম অন্তর্বর্তী অবস্থানে, একটা কিউবের অন্তর্বর্তী অবস্থানে যে কণাটা আছে, সেই কণাটা অন্য কোনো একক কোষ দ্বারা তারা শেয়ার্ড নয়, তারা অন্য কোনো একক কোষ দ্বারা তারা একক কোষের সাধারণ নয়। তাহলে মোট কণা সংখ্যা 1 + 1 = কত হবে? 2টি হলো। তাহলে দেহকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা হলো 2টো। এবার প্রান্তকেন্দ্রিক যে একক কোষটা আমরা দেখেছিলাম, সেই প্রান্তকেন্দ্রিক একক কোষ অর্থাৎ যে একক কোষের প্রান্তকেন্দ্রিক একক কোষ, সেখানে দেখো তাহলে কর্নারে কত কণা? কর্নারে কণা সংখ্যা 8 × 1/8 = 1টি। আর এই যে দুটো পৃষ্ঠতলে বিপরীত তলের মধ্যবর্তী স্থানে দুটো কণা, তাহলে এই একটা কণা, এটা দুটো কিউবের কমন। এই পৃষ্ঠতলে যে কণাটা আছে সেটাও দুটো কমন। তাহলে এই দুটো কণা, তাহলে এর অবদান হাফ, তাহলে মোট হচ্ছে 2 × 1/2 = 1টি। অতএব মোট কণা সংখ্যা 1 + 1 = 2টি। ওকে, তাহলে আমরা বিভিন্ন প্রকার একক কোষ সম্পর্কে দেখলাম এবং বিভিন্ন একক কোষের কণা সংখ্যাটাও আমরা গণনা করলাম। এইটা তোমরা একটু ভালো করে মনে রেখো।